আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের নতুন আরও একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় হিসাব নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের পাঠ্য বইয়ে আমাদের বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন ছিল। আমরা আজকের ক্লাসে ওই প্রশ্নগুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের এই অধ্যায়ে 15টি বহু নির্বাচনী প্রশ্ন ছিল। আমরা 15টি প্রশ্ন নিয়েই একটু কথা বলবো। খেয়াল করে দেখো, সবার প্রশ্নে আমাকে বলেছে হিসাবের টি ছকে মোট কয়টি কলাম থাকে। দেখো, কলাম মানে হচ্ছে আমরা খাতায় ছক কাটার সময় এইরকম লম্বা করে যেই দাগগুলো দেই ওইটাকে আমরা বলি হচ্ছে কলাম, আর এইভাবে যেই দাগগুলো দেই ওইটাকে আমরা বলি হচ্ছে রো। দেখো, খেয়াল করে দেখো, এইটাকে আমরা বলি হচ্ছে কলাম এই দাগগুলোকে, আর এই দাগগুলোকে আমরা বলি হচ্ছে রো। এই দাগগুলোকে আমরা কি বলি? রো বলি আর কি। তো আমাকে বলছে যে কয়টি কলাম থাকে, তাই না? আচ্ছা, কি ছকে ভাইয়া? টি ছকে, তাই না? আমরা যদি ধরে নেই এটা আমাদের একটা টি ছক, টি ছকটাকে আমরা কি করি? সবার প্রথমে দুইটা ভাগ করে ফেলি, তাই না? ভাগ করে আমরা কি কি ঘর কাটি? সবার আগে দেই হচ্ছে তারিখ, তারপরে দেই হচ্ছে আমরা বিবরণ, এরপরে আমরা দেই হচ্ছে খতিয়ান জাবেদা পৃষ্ঠা, তারপরে হচ্ছে ডেবিট টাকা। সেম একই রকম ভাবে তারিখ, বিবরণ, তারপরে হচ্ছে জাবেদা পৃষ্ঠা, তারপরে হচ্ছে টাকা। তার মানে মোট চারটা 8টা কলাম থাকে। ভাইয়া মোট কয়টা কলাম থাকে? মোট কলাম থাকে হচ্ছে 8টি। এই মোট কলাম কয়টি থাকে? মোট কলাম থাকে হচ্ছে 8টি কলাম থাকে। কয়টি কলাম থাকে? 8টি কলাম থাকে। আচ্ছা, হিসাব সমীকরণের সঠিক প্রকাশ হলো। দেখো, আমাদের সঠিক হিসাব সমীকরণের প্রকাশ হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণের একদম পূর্ণাঙ্গ একটা প্রকাশ, সঠিক একটা প্রকাশ, তাই না? এইটা ছাড়াও আমরা চাইলে এইভাবেও লিখতে পারি, মানে এই মালিকানা সত্ত্বের আগে প্লাস আছে, এটা যদি সমান সমানের বাম পাশে নিয়ে আসে তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তার মানে আমরা চাইলে এইভাবেও লিখতে পারি সম্পদ মাইনাস মালিকানা সত্ত্ব সমান সমান দায়। সম্পদ মাইনাস মালিকানা সত্ত্ব সমান সমান দায়, এটাও কিন্তু আমরা লিখতে পারি। তাহলে উত্তর হচ্ছে 1 ও 2, এই দুইটাই আমার হিসাব সমীকরণের সঠিক একটা রূপ, তাই না? আচ্ছা, 3 নম্বর প্রশ্নে বলেছে কোন হিসাবের মোট ডেবিট ও মোট ক্রেডিট টাকার পার্থক্যকে কি বলে? মনে রাখবা, ডেবিট ও ক্রেডিটের যে পার্থক্যটা হয় সেই পার্থক্যকে আমরা বলি হচ্ছে উদ্ধৃত্ত, সেই পার্থক্যকে আমরা বলি হচ্ছে জের। ডেবিট ও ক্রেডিটের মধ্যে যে পার্থক্য, ওই পার্থক্যকে আমরা কি বলি ভাইয়া? ওই পার্থক্যকে আমরা বলি হচ্ছে উদ্ধৃত্ত। কি বলি ভাইয়া? উদ্ধৃত্ত বলি। আচ্ছা, 4 নম্বর প্রশ্নে প্রাপ্য হিসাব কোন শ্রেণীর হিসাব? দেখো, প্রাপ্য হিসাব এটা একটা সম্পদ। প্রাপ্য হিসাব এটা কি? এটা একটা সম্পদ। প্রাপ্য হিসাব এটা একটা সম্পত্তি জাতীয় হিসাব। প্রাপ্য হিসাব বা যেটাকে আমরা দেনাদার বলতাম আর কি আগে, মানে আগের বছরগুলোতে এটাকে দেনাদার নামে চিনতাম, এখন থেকে এটাকে আমরা প্রাপ্য হিসাব বলবো। মানে প্রাপ্য হিসাব এবং দেনাদার একটা আরেকটা সিনোনিম আর কি, তো একই কথা দুইটা। আচ্ছা, একই শ্রেণীভুক্ত হিসাব হলো, দেখো, বেতন এটা একটা ব্যয়বাচক লেনদেন, মানে ব্যয়বাচক হিসাব। বিজ্ঞাপন এটা একটা ব্যয়বাচক হিসাব। বিক্রয় এটা একটা আয়বাচক হিসাব, তাই না? তাইলে একই শ্রেণীভুক্ত কোনটা? বেতন এবং বিজ্ঞাপন, এই দুইটা হিসাবই কিন্তু আমার জন্য একই শ্রেণীভুক্ত হিসাব, একই রকম হিসাব, একই শ্রেণীভুক্ত হিসাব বা একই রকম হিসাব, তাই না? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও 2, 5-এর উত্তর হচ্ছে ক। চলে যাব প্রশ্ন নাম্বার 6, বলা আছে লেনদেনের সাথে সংশ্লিষ্ট হিসাব খাত ক্রেডিট হয় যখন। আচ্ছা, দেখো, আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানে হিসাব হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে সম্পদ, ব্যয়, আয়, দায় এবং মালিকানা সত্ত্ব, অনেকে এটাকে আবার মূলধন বলে, হোয়াট এভার, যেটা হোক না কেন। সম্পদ ও ব্যয়ের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি সম্পদ ও ব্যয় বৃদ্ধি পায় সেটাকে আমরা ডেবিট করে দিব, এবং সম্পদ ও ব্যয় যদি হ্রাস পায় সেটাকে আমরা ক্রেডিট করে দিব। আয় দায় মূলধন বা মালিকানা সত্ত্বের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি আয় দায় মূলধন বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় সেটাকে আমরা ক্রেডিট করে দিব, যদি হ্রাস পায় সেটাকে আমরা ডেবিট করে দিব, তাই না? আচ্ছা, আমাকে বলছে যে ক্রেডিট হয় কখন? আমাদের হিসাব খাতগুলো ক্রেডিট হয়ে যায়। কখন ক্রেডিট হয়ে যায় সেটা আমার কাছে জানতে চাইছে। আমার হিসাব খাতগুলো ক্রেডিট হয় ব্যয় এবং সম্পদের ক্ষেত্রে, যখন ব্যয় ও সম্পদের পরিমাণ হ্রাস পায় তখন ক্রেডিট হয়।
আয় দায় মূলধন বা মালিকানা সত্ত্বের ক্ষেত্রে যখন এই হিসাবগুলো বৃদ্ধি পায় তখন ক্রেডিট হয়। তাইলে এই যে দেখো সম্পদ বৃদ্ধি পায়, তাহলে সম্পদ বৃদ্ধি পাইলে আসলে ডেবিট হয়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়, খরচ হ্রাস পাইলে ক্রেডিট হয়। তাহলে উত্তর হচ্ছে 2 ও 3। 2 ও 3 কোথায় আছে? 2 ও 3 আছে হচ্ছে গ নাম্বারে। তাহলে আমাদের জন্য উত্তর হচ্ছে গ। এরপর দেখো কি বলা আছে, প্রতিষ্ঠানের 7 নম্বর প্রশ্নে, প্রতিষ্ঠানের প্রতিটি খাতের ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য কোনটি প্রস্তুত করা হয়? প্রতিষ্ঠানের ক্রমাগত পরিবর্তন এবং নিট পরিমাণ জানার জন্য আমাদেরকে আসলে হিসাব প্রস্তুত করতে হয়। কি প্রস্তুত করতে হয় ভাইয়া? হিসাব প্রস্তুত করতে হয়, তাই না? তাহলে 7-এর উত্তর হচ্ছে ক। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 8। 8 নম্বর প্রশ্নে কি বলেছে আমরা একটু দেখব। 8 নম্বর প্রশ্ন আমাদেরকে বলেছে প্রতিষ্ঠানের অলস অর্থ দ্বারা শেয়ার, ঋণপত্র বা বন্ড ক্রয় করলে কোন হিসাবে লিপিবদ্ধ করতে হবে? মানে মনে করো আমার প্রতিষ্ঠানে অনেক অতিরিক্ত অর্থ পড়ে আছে, যেটা আসলে এই মুহূর্তে আমার দরকার পড়ছে না, বা যেটা এই মুহূর্তে আমি কোথাও কাজে লাগাচ্ছি না। তাহলে ওই টাকাটা আমি কি করব? ওই টাকাটা আমি চাইলে অন্য কোথাও বিনিয়োগ করতে পারবো। তো আমি যদি ওই টাকা দিয়ে কোনো একটা প্রতিষ্ঠানের শেয়ার কিনি, কোনো প্রতিষ্ঠানের বন্ড, ডিবেঞ্চার বা ওইটাকে কি বলে এই জিনিসগুলো ক্রয় করি, তাহলে সেটাকে আমরা বিনিয়োগ বলতে পারবো। 9 নম্বর প্রশ্নে আমরা দেখব, বলা আছে চলমান জেড ছকে কখন হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয়? চলমান জেড ছককে আমরা বলি হিসাবের আধুনিক ছক, এবং হিসাবের আধুনিক ছকে আমরা প্রতিটি লেনদেন লিপিবদ্ধ করার পরেই আমরা ওই হিসাবের উদ্বৃত্ত বা জেরটা জানতে পারি। প্রতিটি লেনদেন লিপিবদ্ধ করার পরেই ওই হিসাবের জের বা উদ্বৃত্ত আমরা জানতে পারি, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 10। বলা আছে হিসাব সমীকরণ অনুযায়ী হিসাব কত প্রকার? হিসাব সমীকরণ অনুযায়ী হিসাব হচ্ছে 5 প্রকার: সম্পদ, ব্যয়, আয়, দায়, মূলধন বা মালিকানা সত্ত্ব। আসলে অনেকে মূলধনও বলে, অনেকে মালিকানা সত্ত্ব বলে, এই জন্য দুইটাই বলে দিলাম তোমাকে, জানি তুমি কনফিউজ না হও আর কি। আচ্ছা, 11 নম্বর প্রশ্নে কোন লেনদেনের প্রভাবে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাবে? মনে রাখবা, মালিকানা সত্ত্বকে প্রভাবিত করতে পারে এমন উপাদান হচ্ছে 4টা: মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। এর মধ্যে মালিকানা সত্ত্বের বৃদ্ধি ঘটতে পারে 2টা কারণে। এক, মূলধন ও আয়ের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়। মূলধন ও আয়ের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়। 2 নম্বর কারণ হচ্ছে ব্যয় এবং উত্তোলনের পরিমাণ কমলে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়। তুমি যেটা করতে চাও সেটাই কইরো। দেখো কি বলেছে, ব্যাংক হতে মালিকের জন্য উত্তোলন, আসবাবপত্র ক্রয়, বাকিতে পণ্য বিক্রয়। দেখো বিক্রয় এটা একটা আয়, আমি নগদে করি আর ব্যাংকে করি, বিক্রয় তো করছি, তো বিক্রয় আমার জন্য একটা আয়। আমি পণ্য বিক্রয় করেছি, এটা আমার জন্য একটা আয়। আমার ব্যবসায় আয়ের পরিমাণ বাড়ছে, এবং যদি কোনো কারণে আমার ব্যবসায় আয়ের পরিমাণ বৃদ্ধি পায়, সেটাকে কি করতে হবে? মূলধনের পরিমাণকে বাড়াই দিতে হবে বা মালিকানা সত্ত্বের পরিমাণকে বাড়াই দিতে হবে। তাহলে প্রশ্নের উত্তর কত ভাইয়া? উত্তর হচ্ছে গ। হ্যাঁ, উত্তর হচ্ছে গ। চলে যাব 12 এবং 13-র জন্য একটা উদ্দীপক পড়তে হবে। বলা আছে নরেশ ট্রেডার্সের 2025 সালের 31শে মে তারিখে কতিপয় হিসাবের উদ্ধৃত্ত ছিল নিম্নরূপ। কি উদ্ধৃত্ত বলা আছে? আসবাবপত্র 20,000 টাকা, নগদান 30,000 টাকা, ক্রয় হিসাব 10,000 টাকা, বিক্রয় হিসাব 25,000 টাকা, তারপরে মূলধন হিসাব 40,000 টাকা, উত্তোলন হিসাব 5,000 টাকা। আমাকে বলছে নরেশ ট্রেডার্সের মোট সম্পদের পরিমাণ কত? মোট সম্পদ কি কি আছে? দেখো, আসবাবপত্র একটা সম্পদ 20,000 টাকা, নগদ টাকা একটা সম্পদ 30,000 টাকা, 20,000 আর 30,000 যোগ করলে কত আসে? 50,000 টাকা। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 50,000 টাকা। আচ্ছা, এরপর বলছে মালিকানা সত্ত্বের পরিমাণ কত হবে? দেখো, মালিকানা সত্ত্ব বের করার সূত্র হচ্ছে 2টা। এক, সম্পদ থেকে দায়ের পরিমাণ বাদ দিয়ে দিব, মালিকানা সত্ত্ব বের হবে। আমার এখানে সম্পদ থেকে দায়ের পরিমাণ বাদ দেওয়ার জন্য দায় দেওয়া নাই, তাহলে সম্পদ যেটা আছে সেটাই মালিকানা সত্ত্ব। আবার আরেকভাবে বের করতে পারি, সেটা হচ্ছে মূলধনের সাথে আয়গুলোকে যোগ করব, ব্যয় এবং উত্তোলনকে আমি বিয়োগ করে দিব। যেমন এখানে যদি খেয়াল করে দেখি, দেখো মূলধন দেওয়া আছে কত? 40,000,
মূলধনের সাথে আয়গুলো যোগ করবো। আয় দেওয়া আছে কত? 25,000 টাকা। 25,000, তাহলে যোগ করলে কত আসবে? আসবে হচ্ছে 65,000 টাকা। বাদ দিব ব্যয়ের পরিমাণ 10,000 টাকা। ব্যয়ের পরিমাণ বাদ দিলাম 10,000, তাহলে থাকবে কত? এখানে থাকবে হচ্ছে 55,000। এরপরে উত্তোলন বাদ দিয়ে দিব 5,000, তাহলে থাকবে কত? থাকবে হচ্ছে 50,000 টাকা। তাহলে এই যে দেখো উত্তর হচ্ছে 50,000। আর আমরা যদি ওই সূত্র ব্যবহার করতে চাইতাম, মোট সম্পদ বিয়োগ দায়, তাহলে সম্পদ 50,000, 50,000 টাকা থেকে দায় বাদ দিব, দায় নাই, দায় শূন্য। তো 50,000 টাকা থেকে শূন্য বাদ দিলে 50,000 টাকাই থাকে। তো তুমি দুই নিয়মে যেই নিয়মেই করো না কেন, তোমার উত্তর কিন্তু কি 50,000 টাকাই আসবে। 14 ও 15-র জন্য আরেকটা উদ্দীপক আমরা পড়বো। বলা আছে, জনাব জাহিদ 2025 সালের 1 জানুয়ারি নগদ 2 লক্ষ টাকা এবং 20,000 টাকার প্রাইস বন্ড ও 25,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে জাহিদ ট্রেডার্স নামের ব্যবসায় শুরু করেন। 31 জানুয়ারি কর্মচারীদের 5,000 টাকা বেতন পরিশোধ করেন। 14 নম্বর প্রশ্ন বলেছে প্রারম্ভিক মূলধন কত? দেখো, মূলধন মানে হচ্ছে মালিক ব্যবসায় যা কিছু দিয়েছে সেটাকে আমরা মূলধন বলি। মূলধন মানে হচ্ছে মালিক ব্যবসায় যা কিছু দিছে সেটাকে আমরা কি বলবো ভাইয়া? মূলধন বলবো। আচ্ছা, প্রারম্ভিক মূলধন মানে বছরের শুরুতে মালিক যা দিছে সেটাকে আমরা বলবো প্রারম্ভিক মূলধন। আচ্ছা, তাহলে এই জায়গায় খেয়াল করে দেখো, আমার এখানে নগদ দেওয়া আছে, মালিক দিছে, প্রাইস বন্ড মালিক কিনছে, ঋণ এটা কখনোই আসলে মালিক দিতে পারে না, মালিক ঋণ কখনো দিতে পারে না। তাহলে 2 লাখ আর 20,000 যোগ করলে আসবে কত? 2,20,000 টাকা। তাহলে উত্তর হচ্ছে খ। উত্তর কি? উত্তর হচ্ছে খ। 15 নম্বর লেনদেনে বলেছে উপর্যুক্ত 5,000 টাকার লেনদেনটির ফলে, 5,000 টাকার লেনদেন কি? জানুয়ারিতে 31 জানুয়ারি কর্মচারীদের 5,000 টাকা বেতন পরিশোধ করেন। বেতন পরিশোধ এটা জাবেদা কি ভাইয়া? এটা জাবেদা হচ্ছে বেতন হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। বেতন ডেবিট হওয়ার ফলে বেতন একটা ব্যয়, ব্যয়ের পরিমাণ বাড়ছে, ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব কমে। নগদান একটা সম্পদ, সম্পত্তি দিয়ে দিছি, সম্পত্তির টাকাও কমে গেছে। তার মানে জায়গায় ঘটনা কি ঘটবে ভাইয়া? এই জায়গায় হচ্ছে এ উপাদান হ্রাস পাবে এবং ও ই উপাদান হ্রাস পাবে। তাহলে 1 ও 3 উত্তর হচ্ছে কি 1 ও 3। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, আমাদের পঞ্চম অধ্যায়ে যে 15টি বহু নির্বাচনী প্রশ্ন ছিল, আমরা কিন্তু সবগুলো বহু নির্বাচনী প্রশ্ন একদম বিস্তারিত আলোচনা করে সমাধান করে ফেলেছি। ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।